এরাও 24,000 টাকায় 2024 সালে এসে স্যামসাং এর এই S21 এই ফোনটি কেনা আপনার জন্য কতটুকু যৌক্তিক হবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। কেন? কারণ এই ফোনটা আমি বিগত 1 বছরের ওপরে ব্যবহার করছি নিজের প্রাইমারি ফোন হিসেবে। তো এটার ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড 2024 সালে এসে এটার প্রাইসটা দাঁড়িয়েছে প্রায় 28,000 টাকা। তো সব কিছু মিলিয়ে আমরা বলবো 28,000 টাকায় 2024 সালে এসে এই ফোনটি কেনা আপনার জন্য যৌক্তিক হবে কিনা। সো অবশ্যই তার জন্য পুরো ভিডিওটি আমার সাথেই থাকতে হবে এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো প্রথমত আমরা ফোনটির ভালো দিক খারাপ দিক নিয়েই কথা বলবো, যেহেতু খাতায় কলমে আমরা খুব একটা যাব না, কারণ স্পেসিফিকেশনের ব্যাপারে তো টুকটাক সবাই জানেন। এখন আমরা ব্যবহারের দিকে যাব। ভালো দিকগুলো কয়েকটা জিনিস প্রথমেই বলে রাখি। এই ফোনটি ব্যবহার করে সর্বপ্রথম আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর কম্প্যাক্টনেস। একদমই ছোটোখাটো একটা ফোন, মানে এক হাতে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। খুব একটা ওজন নাই, হাতে ধরতেও বালকি লাগে না, একদমই কমফোর্ট লাগে, খুবই ইউজ করে মজা রয়েছে এই ফোনটি। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে এর পারফরমেন্স। সো পারফরমেন্সের দিক থেকে ফোনটিতে স্ন্যাপড্রাগন 888 ব্যবহার করার কারণে ডে টু ডে ইউজ থেকে শুরু করে হেভি গেমস বা আমি ম্যাক্সিমাম হচ্ছে ভিডিও ছবি এডিট সেগুলোতে ব্যবহার করেছি এই ফোনটিকে। সেক্ষেত্রে আমি বেশ ভালো একটা পারফরমেন্স পেয়েছি এই ফোনটি থেকে। তার সাথে ক্যামেরা ভিডিওর কথা বললে ক্যামেরার দিক থেকেও কিন্তু ফোনে বেস্ট পারফরমেন্সই আপনারা পাবেন। এখানে হচ্ছে 3টা ক্যামেরা সেট আপ রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু আপনারা ভালো কোয়ালিটির ভিডিও এবং ভালো কোয়ালিটির ছবি দুইটাই তুলতে পারবেন। ভিডিওতে 8K পর্যন্ত সাপোর্ট রয়েছে, 4K 60 FPS পর্যন্ত রয়েছে। আমার চ্যানেলের অনেক ভিডিও কিন্তু আমি এই ফোনটি দিয়ে করেছি আমার এই ক্যামেরা কেনার আগ পর্যন্ত। সো সেক্ষেত্রে আমি ভালোই জানি এর ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো ছবি তোলা যায় এবং তার সাথে কিন্তু ভালো ভিডিও আউটপুট নেওয়া যায় এই ফোনটি থেকে। তার সাথে আমরা কন্টেন্ট ওয়াচিং এর দিকে গেলে ফোনটিতে কিন্তু একটা AMOLED ডিসপ্লে, তার সাথে 120 Hz এর রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং তার সাথে 1300 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এবং ডুয়াল স্টেরিও সাউন্ড ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু কন্টেন্ট ওয়াচিং এর দিক থেকেও বেস্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটি থেকে। যেহেতু স্যামসাং এর একটা AMOLED ডিসপ্লে, সেক্ষেত্রে কিন্তু তাদের কালার কারেকশন নিয়ে আসলে কথা বলার মতো কোনো জায়গা থাকে না। বেস্ট ডিসপ্লে এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটি থেকে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যারাউন্ড 4000 mAh এর ব্যাটারি, যেখানে কিন্তু একটু কমতি রয়েছে এই ফোনে, এবং তার সাথে 25 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় এই ফোনটি কিন্তু অ্যারাউন্ড 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পেরেছি আমি অলওয়েজ ব্যবহার করে। তো ভালো দিকগুলো তো আপনাদেরকে বললামই, যে মোটামুটি পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে, কন্টেন্ট ওয়াচিং, ডে টু ডে ইউজ, সফটওয়্যার, ওভারঅল সব দিক থেকেই বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। এবার কথা বলা যাক এত কয়েকদিন ব্যবহার করে আসলে খারাপ দিকগুলো কী কী রয়েছে এবং যেগুলো জেনেই আপনার এই ফোনটি কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি। সর্বপ্রথম আমি যেই সমস্যাটি পড়েছি এই ফোনটি ব্যবহার করে সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। যেহেতু 4000 mAh এর ব্যাটারি এবং তার সাথে এটা একটা প্রিওন্ড ফোন, মানে অলরেডি ফোনটি আগে ব্যবহার হয়েছে, তো সেক্ষেত্রে বলা যায় ব্যাটারির দিক থেকে অনেকটাই কমতি রয়েছে এটি। আমি যদি হচ্ছে একটু হেভি ইউজ করি সেক্ষেত্রে দেখা যাবে অ্যারাউন্ড 5 ঘন্টার কিন্তু স্ক্রিন অন টাইম পাওয়া যায় এই ফোনটি থেকে, এবং যদি নর্মাল ইউজ করি সেক্ষেত্রে দেখা যাবে যে টেরিটরি সন্ধ্যা পর্যন্ত যায়। তবে আমি একটু হেভি ইউজ করি সারাদিনই, সেক্ষেত্রে দেখা যায় আমাকে দিনে 2 বারের বেশিও চার্জ করতে হয়, এরকমও হয়েছে। তো সেক্ষেত্রে বলাই যায় যে এই ফোনটি নিয়ে আপনারা কিন্তু ব্যাটারির একটু প্রবলেম অবশ্যই থাকবেন। আপনি যদি এটাকে প্রাইমারি ফোন হিসেবে নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনাকে একটা পাওয়ার ব্যাংক সাথে রাখতে হবে যদি আপনি আউটডোর অ্যাক্টিভিটিস বেশি থাকে আপনার, কারণ বাইরে তো আপনি খুব একটা চার্জ করার সুযোগ পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার একটা পাওয়ার ব্যাংক অবশ্যই ক্যারি করতে হবে, এবং যদি আপনার একটা সেকেন্ডারি ফোন হয় তাহলে তো কোনো প্রবলেম নেই, এবং যদি আপনি ম্যাক্সিমাম টাইম অফিসে বা বাসায় থাকেন তাহলে তেমন একটা প্রবলেম হবে না। দেন আমার কাছে যেটা প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যাকচুয়ালি এই ফোনে যদি আপনারা প্রোটেক্টর ব্যবহার না করেন এবং যদি একটা ভালো প্রোটেক্টর ব্যবহার করেন তাহলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি একটা নর্মাল কম দামি প্রোটেক্টর ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এর ফিঙ্গারপ্রিন্টটি কাজ করে না, যেটা অলরেডি আমার ফোনেও করছে না। এবং যদি আমরা এই প্রোটেক্টরটি তুলে ফেলি সেক্ষেত্রে কিন্তু একদম পানির মতো কাজ করে। সো সেক্ষেত্রে এই ফিঙ্গারপ্রিন্টেও আমার একটু প্যারা খেতে হয়। দেন হচ্ছে যেটা সাপোর্ট থাকে সেটা হচ্ছে ফেস আনলক। এখানেও আমার কাছে একটু কমপ্লেন মনে হয়েছে যে এটা যদি একটু লো লাইটে যায় সেক্ষেত্রে কিন্তু এর ফেস আনলকটিও ঠিকমতো কাজ করে না। অন্যান্য অনেক কম দামি ফোনের ফেস আনলক আমি একই সাথে মিলিয়ে দেখেছি অন্ধকারে, সেক্ষেত্রে ওই ফোন খুলে গেলেও এটা কিন্তু খুলছে না। সো এরকম ফেস আনলকেও খুব ভালো আলো না থাকলে আমি দেখেছি যে খুব অ্যাকুরেটলি খোলে না। তো এই দিক থেকে আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে, কারণ প্রত্যেকবার ফোনটি আনলক করতে হলে এখন আমাকে পাসওয়ার্ড টাইপ করে তারপরে আনলক করতে হয়, যেটা একটু প্যারাদায়ক অবশ্যই। এরপরে আমার কাছে যেটা প্রবলেম মনে হয়েছে যেটা খুব বেশি না, তবে হ্যাঁ প্রবলেম এটাতে রয়েছে, সেটা হচ্ছে হিটিং ইস্যু। ফোনটিকে কম্প্যাক্ট করতে যেয়ে এর হিটিং ইস্যু কিন্তু তারা খুব বেশি সলিউশন করতে পারেনি, যার জন্য ভেন্টিলেশনেরও খুব একটা ব্যবস্থা নেই এই ফোনটিতে, যার কারণে কিন্তু ফোনটা একটু বেশি হিট হয়।
আমি যদি লং টাইম খুব গরমের মধ্যে ভিডিও শ্যুট করি 4K 60 বা এরকম রেজুলেশনে, সেক্ষেত্রে দেখা যায় যে একটা সিচুয়েশনে গিয়ে কিন্তু এই ফোনটি ওভারহিটিং ইস্যু দেখিয়ে ক্যামেরা থেকে বের করে দেয়। এরকম প্রবলেমে আমি পড়েছি, তবে সেটা খুব বেশি না। আপনি যদি অ্যারাউন্ড 10-15 মিনিটের ভিডিও করেন এবং আপনার এনভায়রনমেন্ট সিচুয়েশন যদি খুব বেশি গরম না হয়, তাহলে খুব একটা প্রবলেম হবে না। তবে হ্যাঁ, গেম খেলতে গিয়ে পাবজি টাইপের যেসব হেভি গেম রয়েছে, আমি গেম খেলার টাইম খুব কম পাই এখন, গেম একটা টুকটাক খেলা হয় না। তবে তাও যখন শুরুর দিকে ফোনটি নিয়েছিলাম তারপরে বেশ ভালোই গেম খেলেছি। সো পাবজির মতো গেম আমরা যখন খেলেছি দেখেছি যে শুরুর দিকে 60 FPS বা 90 FPS কন্টিনিউয়াস থাকলেও কিছুক্ষণ পরে ফোনটা যায় মোটামুটি ভালো হিট হয় এবং তারপরে কিন্তু পারফরমেন্স অনেকটাই ড্রপ করে এবং ল্যাগের দেখা পাওয়া যায়। সো সেক্ষেত্রে বলবো আমি যে যারা গেমিংয়ের জন্য এই বাজেটে এই ফোনটি নিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো মতো ইফেক্ট করবে যে ফোনটা একটু হিট হয়ে গেলেই কিন্তু পারফরমেন্স ড্রপ করবেন এবং আপনাদের FPS অনেকটাই কমে যাবে। সো এই কয়েকটি দিক রয়েছে এই ফোনের খারাপ দিক। সো এছাড়া আমার কাছে কোনো খারাপ দিক মনে হয়নি এই ফোনটি কিনে। এবং গ্রিন লাইনের যে একটা ইস্যু রয়েছে সেটা কিন্তু এই মডেলটাতে একেবারেই নেই তা না, টুকটাক রয়েছে, তবে খুব বেশিও না। আমি কিন্তু মোটামুটি 1 বছরের বেশি সময় ধরে ফোনটি ব্যবহার করছি এবং তবে এতদিনেও কোনো গ্রিন লাইন ইস্যু হয়নি বা কোনো রকম ডিসপ্লে ইস্যু হয়নি। আমি কিন্তু ফুল আপডেট দিয়ে রেখেছি এটাতে এখন পর্যন্ত যত রকম আপডেট এসেছে। সো ওভারঅল আমার ভালো দিক এবং খারাপ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেক্ষেত্রে আমি বলবো যে 28,000 টাকা বেশ ভালো একটা প্রাইজিং এই ফোনটির ক্ষেত্রে। এবং নেওয়ার কথা যদি আমি বলি, অবশ্যই আপনাকে একটু রিস্ক নিয়েই এই ফোনটি নিতে হবে যদি ওভারঅল ডিসিশন আপনার এটাই নেওয়ার হয়। যেমন হচ্ছে গ্রিন লাইনের ইস্যুটা তো বললামই, এটা হতেও পারে নাও পারে, এটা টোটালি আপনার কপালের উপরে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে একটু হিটিং ইস্যু রয়েছে, ব্যাটারির যে ব্যাপারটা বললাম মানে ব্যাকআপের দিক থেকে একটু কমতি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এর এই যে ফিঙ্গারপ্রিন্ট ইস্যু যেটা বললাম, আপনি যদি ভালো মানের প্রোটেক্টর ইউজ করেন তাহলে কোনো সমস্যা নেই। এবার যদি আপনি প্রোটেক্টর ছাড়া ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু নর্মাল প্রোটেক্টর ব্যবহার করলে আপনার ফিঙ্গারপ্রিন্টই কাজ করবে না এবং ফেস আনলকটাও খুব একটা স্ট্রং আমার কাছে মনে হয়নি। আদারওয়াইজ এই ফোনটার তেমন কোনো কমতি আমি দেখি না, কারণ আমার ক্ষেত্রে আমি সত্যি একটা কথা বলবো যে এই ফোনটি আমার কাছে সবথেকে বেশি দিন ধরে আছে এবং এই ফোনটি আমি সবথেকে বেশি দিন ধরে ব্যবহার করছি। সব কিছু মিলিয়ে আমার কাছে ফোনটি ভালোই লেগেছে। নেক্সটে যদি আমি ফোনে আপগ্রেডও করি, এটা আমার সেকেন্ডারি ফোন হিসেবে আমি ব্যবহার করব। সো সেক্ষেত্রে এখন কেনা না কেনা টোটালি এটা আপনার উপরে। প্রাইজিং অনেক কমে এসেছে, 28,000 টাকা বেস্ট একটা প্রাইজিং এই ফোনের ক্ষেত্রে এবং যা যা কনফিগারেশন বা যা যা স্পেসিফিকেশন এটি প্রোভাইড করছে সেটাও বেস্ট বলবো আমি এই প্রাইস রেঞ্জের মধ্যে। এখন বাকিটা ডিসিশন আপনার যে এই প্রবলেমগুলো ফেস করে বা এতটুকু রিস্ক নিয়ে কি আপনি এই ফোনটি কিনবেন কিনা। আর যদি আপনার প্রাইসটা আরেকটু বাড়াতে পারেন তাহলে এই রিস্ক আর থাকছে না, সেক্ষেত্রে আপনি এটার প্লাস ভেরিয়েন্ট মানে S21 প্লাস অথবা S21 FEটা নিতে পারেন। সেক্ষেত্রে গিয়ে কিন্তু আপনার আর কোনো প্রবলেম হবে না। আর ওইটার প্রাইসিংয়ের কথা যদি বলি, অ্যারাউন্ড 35,000 টাকার মধ্যে S21 FE অথবা S21 প্লাসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল বলা যায় এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।